মানে কি বলবো ভাই, আমাদের কপালই খারাপ। বিপ্লব করে হাসিনার দেশ ছাড়া করলাম, সব আনলো বুইরা বুইরা, উপদেষ্টা বানাইছে ধরে ধরে সব বুইরা। একজন ইয়াং উপদেষ্টা নাই, সব বুইরা উপদেষ্টা বানাইছে। মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনূস তার আবার উপদেষ্টা, মানে উপদেষ্টার উপদেষ্টা যে মাহফুজ আলম, সে যদি পদত্যাগ না করে বা সে যদি ক্ষমা না চায়, তাহলে বোধহয় রাত 9টার মধ্যে। এদিকে আজ জুমার পরে কঠিন অ্যাকশন চালিয়েছে আওয়ামী লীগ। ঢাকার বিভিন্ন স্থান অবরোধ করে ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছে তারা। রীতিমতো বিএনপি নেতাকর্মীদের পিটিয়েছে আওয়ামী লীগের নেতারা। আবারও দাবঠি নিয়ে মাঠে নামার ঘোষণা আওয়ামী লীগের। শেখ হাসিনাকে দেশে ফিরাতে নতুন কর্মসূচির ডাক দিয়েছে দলটি। তো আজকে যেই ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামা যেভাবে অ্যাকশন দেখাইছে, মানে বিএনপি নেতাকর্মীদের বক্তব্য অনুযায়ী, তো সেখানে আওয়ামী লীগ যে আবার কি পরিমাণ শক্তিশালী বিভিন্ন জায়গায় অথবা মাঠে নামলে সেটা কিন্তু আরো একবার প্রমাণ করেছে। কারণ মানুষের মধ্যে এখনো আওয়ামী লীগের ভয়টা কাটানো অনেক জায়গায়। খবরটা গুড নিউজ এন্ড দ্য বেস্ট নিউজ ফর বাংলাদেশ। ব্রিটিশ পার্লামেন্টে শেখ হাসিনার দুর্নীতি, শেখ হাসিনার অটোক্রেটিক হিসেবে আপনার ঘোষণা দেওয়া এবং ভারতীয় অপপ্রচার, এই ভারতীয় যে তত্ত্ব সন্ত্রাসীদের অপপ্রচার নিয়ে কেউ কেউ বলছেন যে শহীদদের রক্তের সাথে আসলে বেইমানি করা হচ্ছে, রাজনীতি করার জন্য রাজনৈতিক নেতাদের মতোই তাদের আচরণ তৈরি হয়ে গেছে। আবার কেউ কেউ বলছেন যে না, সামনের দিনে নতুন একটা দল আসলে দরকার, সেখানে সবার পার্টিসিপেশন করাই দরকার। আবার কেউ কেউ বলছেন যে এই কাউন্সিলররাই বা এখন আসলে কোথায় যাবে, কারণ তাদের অধিকাংশই 95% কাউন্সিলরই আওয়ামী লীগ সমর্থিত অথবা আওয়ামী লীগের রাজনীতি করতো। এটা বাংলাদেশ ওই আগের বাংলাদেশ, 5ই আগস্টের আগের বাংলাদেশ এটা আর নাই। এটা একটা নতুন বাংলাদেশ, যেখানে তলায় তলায় ছাত্রলীগ ধীরে ধীরে নিজেদেরকে ফেরও গড়ে তোলার চেষ্টা করছে এবং চেষ্টা করছে এই ফ্যাসিবাদী ইউনূস গভর্নমেন্টকে উপরে ফেলে দিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে। যার বেশ কিছু কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি যে ভারতে বসে শেখ হাসিনা বিভিন্ন দেশ বিদেশে। দেশের এই কঠিন পরিস্থিতিতে অনেকের আসল রূপ প্রকাশ হচ্ছে আওয়ামী লীগের কঠিন তাণ্ডবের মাধ্যমে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন আওয়ামী লীগ সমর্থকরা তারা বারবার রাজপথে নামে এবং তারা আন্দোলন করে, সংগ্রাম করে, এবং সেই আন্দোলনের মুখে পড়ে অনেকে কিন্তু অনেক কিছু হয়ে যায়। এই ভিডিওতে অনেক কিছু দেখতে পারবেন কার কার আসল রূপ প্রকাশ হচ্ছে। জুমার পরই কিন্তু অনেক কিছু ফাঁস হয়ে যায় এবং প্রকাশ হয়ে যায়। বিশেষ করে আওয়ামী লীগ যে এই তাণ্ডবগুলা করতেছে, তারা এই তাণ্ডবগুলা কিভাবে করতেছে আমরা ঘটনাস্থলে গিয়ে আপনাদের সামনে তুলে ধরব। অন্যদিকে উপদেষ্টা সহ সমন্বয়কদের আসল রূপগুলা কিভাবে প্রকাশ হচ্ছে এইসবও আপনাদেরকে দেখাবো। ভিডিওটা খুবই তথ্যবহুল, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন দেশের বর্তমান পরিস্থিতি এবং বর্তমানে যারা উপদেষ্টা কমিটিতে রয়েছেন, সমন্বয়কে রয়েছেন, অন্যদিকে নেতাকর্মী যারা আছে তাদেরকে নিয়ে অনেকেরই অনেক গোপন কথা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে প্রকাশ করব। আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করতেছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এইখানেই কিন্তু ভিডিওর প্রথমে যে অংশবিশেষগুলো দেখেছেন সেইগুলোর বিস্তারিত এখন আপনারা দেখতে পারবেন। ধারাবাহিকলি সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন এইসব বিষয় নিয়ে। এই জায়গাগুলো দেখেন। বলি যে জোশে এসে হোশ খোয়ানো যাবে না। কিছু কিছু ঘটনা বাকিদের উপর ইফেক্ট ফেলে। বাট আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা আমার কমেন্টের মধ্যে বলেন যে ভাই, জন্মাইছি তো সালা লড়াই করার জন্য, লড়াই করতেই থাকবো। তো ফাইন, লড়াই করেন, দেখেন এই লড়াইয়ে জিতবে কারা। তারা আবার ডায়লগ দেয় বঙ্গবন্ধুর সৈনিকেরা। তো আসলে কতটুকু লড়াই করা জিতবে সিস্টেমের বিরুদ্ধে, নাকি লড়াই করতে করতে একসময় শান্ত হয়ে যাবে এই সিস্টেমের ভেতরেই, সেটা সময় বলে দিবে। কারণ 16 বছরে বিএনপি জামাতের সিস্টেম হয়ে গেছিল, মোটামুটি দাফন কাফন শেষ পর্যায়ে চলে আসছিল। তো এখন যে সরকারটা ক্ষমতায় আছে অথবা আগামী দিনে বিএনপির যে সরকারটা ক্ষমতায় আসবে, তারা যে এই রাজপথে এইভাবে খেলতে দিবে এটা কিন্তু বিশ্বাস করার কোনো কারণ নাই। এখনো অনেক জায়গাতে কিছুটা পজিটিভ পরিবেশ থাকলেও নতুন রাজনৈতিক সরকার আসলে আমরা বিশ্বাস করি যে খারাপ সিচুয়েশন হবে, নাও হইতে পারে। তারেক রহমানের কথায় মাঝে মাঝে আস্থা হয়, হয়তোবা তিনি উদারতা দেখাবেন, কিন্তু লোকাল পর্যায়ের একজন কর্মী নেতা তারা কি দেখাবেন? তারেক রহমানের না থাকা সত্ত্বেও আজকে যেই ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামা যেভাবে অ্যাকশন দেখাইছে, মানে বিএনপি নেতাকর্মীদের বক্তব্য অনুযায়ী, তো সেখানে আওয়ামী লীগ যে আবার কি পরিমাণ শক্তিশালী বিভিন্ন জায়গায় অথবা মাঠে নামলে সেটা কিন্তু আরো একবার প্রমাণ করেছে। কারণ মানুষের মধ্যে এখনো আওয়ামী লীগের ভয়টা কাটানো অনেক জায়গায়। এটা শেখ হাসিনার পতন যে গণঅভ্যুত্থানের মাধ্যমে হয়েছে, তাতে যারা মাঠে ছিলেন সেরকম বেশ কয়েকজন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, বিশেষত ছাত্ররা, বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা। সংখ্যাটা এখন পর্যন্ত আমার সামনে 7-8-এর মতো একটা সংখ্যা দেখছি আমরা, কিন্তু এটা যদি তার চেয়ে কম হয়, তার অর্ধেকও যদি হয়,
4 জন বা 5 জন এই কারণে যদি হত্যাকাণ্ডের শিকার হন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এটা নিয়ে আমাদের সিরিয়াসলি ভাবা দরকার আছে। আবার এটাকে নিয়ে আবার আমরা কি অনেক বেশি ভীত হব, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। এট দ্য সেম টাইম ঘটনাটা কারা ঘটাচ্ছে? এটা কি শুধুমাত্র আওয়ামী লীগ করছে, কিংবা শুধুমাত্র ভারত করছে, নাকি উভয়ের যৌথ প্রযোজনায় হচ্ছে? সবকিছু বুঝে দেখার চেষ্টা করি আমরা। যে হত্যাকাণ্ডগুলো হয়েছে মানে কার স্বার্থ তাতে পরিপূর্ণ হবে? আমরা প্রথম থেকে একটা কথা বলছি, বাংলাদেশকে একেবারে ডিস্টেবিলাইজ করে ফেলার চেষ্টা যেমন আওয়ামী লীগের আছে, তেমনি ভারতেরও আছে। যেহেতু এই গণঅভ্যুত্থানে তার প্রধান কৃতদাসের বা একমাত্র কৃতদাস, প্রধানও না, আর কোনো কৃতদাস ভারতে ছিল না এই অঞ্চলে বা কোথাও। সো একমাত্র কৃতদাসের পতন, এবং সেই পতনের কারণে বাংলাদেশের মতো একটা কলোনি হাতছাড়া তার হয়ে যাওয়ার শোক ভারত ভুলতে পারেনি। সুতরাং ভারত বাংলাদেশের গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দেয়নি, সেটার পক্ষে দাঁড়ায়নি। উল্টো শেখ হাসিনাকে নানাভাবে পুনর্বাসনের চেষ্টা তারা করতে পারে। সেটা ফেরে উঠবেন না হয়তো, তারা সেটা জানেনও, কিন্তু বাংলাদেশের এই সরকারকে যতটা ঝামেলায় রাখা যায় সেই চেষ্টা তারা করছেন শুরু থেকে। আওয়ামী লীগ তো করবেই। শেখ হাসিনার মতো এত ভয়ঙ্কর ইগোইস্টিক মানুষ, তার এই পতন হজম করে থাকতে পারার কোনো কারণ নেই, এবং অকল্পনীয় পরিমাণ টাকা আছে, বাংলাদেশের প্রশাসনিক সেট আপ আছে। সেই পরিস্থিতি তারা তৈরি করার চেষ্টা করতেই পারেন, এবং এই হত্যাকাণ্ডগুলো ঘটানোর মাধ্যমে বাংলাদেশে অনেকগুলো বার্তা দেওয়া সম্ভব। আগে আমরা একটু দেখি যে বার্তা কি কি দেওয়া সম্ভব। 1 নম্বর বার্তা হচ্ছে, এই রাষ্ট্র, এই সরকার তার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া, সামনে থাকা, মাঠে থাকা সন্তানদের রক্ষা করতে পারছে না। মানে এই মুহূর্তের বাংলাদেশে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষদের মধ্যে এরা আছেন, এবং এদের, আমি আবারও বলি, সব মানুষের জীবন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এরা যে কাজ করেছেন, তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে যারা রাস্তায় ছিলেন, তারা যখন হত্যাকাণ্ডের শিকার হয় এবং রাষ্ট্র যখন তাকে রক্ষা করতে পারে না, এটা রাষ্ট্রের মারাত্মক ইনকেপেবিলিটি প্রমাণ করে। অ্যাট দ্য সেম টাইম এটা ভীতি তৈরি করবে। এটা ভীতি তৈরি করবে যারা ওই সময়টায় মাঠে ছিলেন কোনো না কোনো ফর্মে, শুধু রাস্তায় না, অনলাইনে যারা ব্যস্ত ছিলেন, অনলাইনে যারা সোচ্চার ছিলেন তারা, এবং পরবর্তীতে এই সরকারের সাথে নানানভাবে যারা এনগেজড হয়েছেন, প্রত্যেকের মধ্যে এক ধরনের ভীতি কাজ করবে। এই ভীতি ছড়িয়ে দেয়া এটার একটা উদ্দেশ্য হওয়ার সম্ভাবনা আছে। 4-5 জনও যদি হয়, এই সংখ্যাটা অনেক বেশি হতে হবে না, অল্প কিছু আরো যদি একইভাবে ঘটানো সম্ভব হয়, তাহলে এটা সত্যিকার অর্থেই একটা ভীতিকর বার্তা তুলে দেবে শেখ হাসিনার বিরুদ্ধে যারা কোনো না কোনো সময় দাঁড়িয়েছিলেন এবং এখন তার বিরুদ্ধে যারা আছেন। ফলে এই ভীতিটার কারণেই তাদের বিরোধিতা কমে আসবে, এবং অনেকে আমরা কথা বলতে ভয় পাবো। যারা অপিনিয়ন মেক করেন, যারা রাস্তায় থাকেন, প্রত্যেকে ভয় পাবেন। যেমন একটা উদাহরণ দিই, যে আওয়ামী লীগের বিচার নিয়ে দেখা যাবে অনেকে তখন আর সোচ্চার হয়ে উঠবেন না। আওয়ামী লীগের লোকজন যে বৃহৎ অপরাধ করেছেন, তাদের মাথায় তখন ঘুরতে পারে, আমরা যদি অনেক সোচ্চার থাকি তাহলে আমরা হত্যাকাণ্ডের শিকার হতে পারি। এবং শুধু এটা যারা আলোচনা করছেন তারা না, যারা এই প্রসিডিয়ারের সাথে জড়িত আছেন তারা ভয় পাবেন। যারা তাদের দুর্নীতির মামলা করবেন, দুর্নীতির তদন্ত করবেন, তাদের মধ্যে ভীতি ছড়িয়ে দেওয়া সম্ভব হতে পারে, সত্যিই পারে। এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। আমি আসবো, এটা আমাদের কতটুকু গ্রহণ করা দরকার। আরেকটা জরুরি কাজ হচ্ছে, সেটা হলো আওয়ামী লীগের লোকজনের মনোবল তৈরি করা। মানে ওই লোকজন, মানে আওয়ামী লীগ তো রাজনৈতিক দল ছিল না। আমি বহুদিন বলেছি, শেখ হাসিনা পতনের আগেই বহুবার বলেছি, বিশেষ করে 18 সালের সেই রাতের ভোটে নির্বাচনের পর আওয়ামী লীগকে কোনোভাবেই একটা রাজনৈতিক দল হিসাবে বলা যায় না। ওটা একটা মাফিয়া চক্রে, মাফিয়া সংগঠনে, একটা ক্রিমিনাল গ্যাংয়ে পরিণত হয়েছিল। তো তার যে ক্রিমিনাল গ্যাংয়ের সদস্যরা আছে, তাদের কাছে এটা একটা সাইকোলজিক্যাল বুস্ট হিসাবে কাজ করবে, যে তারা কিছু একটা করতে পারছেন, তারা ভয় বা ভীতি ধরিয়ে দিতে পারছেন, যারা তাদেরকে পরাস্ত করেছে এবং অনেককে রীতিমতো দেশান্তরী হতে বাধ্য করেছেন। সো এই সাহসটা তাকে আরো বেশি মাঠে থাকায় অনুপ্রাণিত করতে পারে। এবং আমরা দেখব বিদেশে বসে কেউ বাংলাদেশে এইরকম গুপ্ত হত্যা, টার্গেটেড কিলিং এর স্পষ্ট প্রকাশ্য হুমকি দিয়েছেন, এবং তাদের কালেমা জয় বাংলা কালেমা বলে, এটা তাদের নাকি কলেমা, এটা পড়ে টার্গেটেড কিলিং করতে হবে। স্পষ্টভাবে ছাত্রলীগ এর সাবেক, নিষিদ্ধ ছাত্রলীগের, আমরা এভাবে বলবো, সাবেক সভাপতির প্রেজেন্সে এই ধরনের বক্তব্য করা হয়েছে। এবং আমি জানি যে তারা এটা মুখে এইভাবে বলুক না বলুক, তারা এটা করতেই পারে, তারা এটা করবে, এবং মুখে বলতেও তারা কোনো রকম
কেয়ার করছে না। সো এই আহ্বান যখন আছে, এটা আসলে তাদের এই মরাল বুস্টিং এর একটা বড় কাজ করবে। প্রশ্ন হচ্ছে এটা কারা করছে? সম্ভাবনা আছে যে ভারত এবং আওয়ামী লীগ তারা একসাথে যোগসাজশের সাহায্যে সেই কাজটা করছে। কারণ যা যা ঘটতে পারে, যা যা আমরা পসিবিলিটি দেখছি, প্রত্যেকটা এই দুটো অংশেরই কাজে লাগে। অবশ্যই এটা বলাই বাহুল্য, আওয়ামী লীগের যদি কোনো বেনিফিট হয় সেটা ভারতের বেনিফিট, কোনো রকম কোনো সন্দেহের কিছু নাই। সুতরাং তারা একসাথে এটা করতে পারেন। আমি তাদের আরেকটা অপশনের কথাও বলছি, এটাও খুব সহজ না। আমরা তাত্ত্বিকভাবে ধরে নিলাম ভারত এটার সাথে জড়িত না। আমরা এভাবে যদি দেখি যে দিনের শেষে ভারতকে বাস্তববাদী হয়ে উঠতে হবে। আমি বহুবার বলেছি যে ভারত তার রেটরিক গুলো অনেক অংশেই রেখে দেবে, কিন্তু তার বাংলাদেশের সাথে এনগেজড হতে হবে। অর্থনীতি সহ আরো বিভিন্ন ক্ষেত্রে যে পরিমাণ এনগেজমেন্ট আছে, তাতে ভারতের বিরাট লস হবে যদি এটা সে দূরে থাকে। শুধু তাই না, এটা খুব গুরুত্বপূর্ণ কৌশলগত ঝুঁকি ভারতের আছে। ভারত যত বাংলাদেশ সরকারকে চাপ দিতে থাকবে, বাংলাদেশ সরকারের চায়না এবং পাকিস্তানের সাথে অনেক বেশি কোঅপারেশন এবং এনগেজমেন্টের প্রবাবিলিটি বাড়বে। চায়নার ফুটপ্রিন্ট অনেক বেড়ে যাবে, এটা ভারতের জন্য বিরাট ঝুঁকির ব্যাপার। সো ভারত যদি শেখ হাসিনার কাছ থেকে এবং আওয়ামী লীগের কাছ থেকে বেশ খানিকটা সরে আসেন, এটা শেখ হাসিনাকে প্রলুব্ধ করতে পারে যে সে কিছু করার হ্যাডাম রাখেন তিনি, সেটা দেখানোর জন্য। সেটা একেবারে তার সেই সিদ্ধান্তে হতে পারে। আপাদমস্তক একজন সাইকোপ্যাথ, তার জন্য এই ধরনের সিদ্ধান্ত নেওয়া একেবারেই কোনো ব্যাপার না। যাকে দিয়ে মাটিগুলো বলাচ্ছেন, এগুলো শেখ হাসিনার এন্ডোর্সমেন্ট ছাড়া কোনোভাবেই হতে পারে না। এবং তিনি ভারতকে দেখানোর চেষ্টা করবেন এখনো যথেষ্ট পরিমাণ নুইসেন্স তৈরি করার ক্ষমতা তিনি বাংলাদেশে রাখেন। সেই সাংগঠনিক এবং সেই আর্থিক সক্ষমতা তার আছে। এটা ভারতের কাছে তাকে আরো কিছুটা প্রাসঙ্গিক করে রাখার প্রবাবিলিটি তৈরি করে। সুতরাং এটা একেবারে আওয়ামী লীগ এবং একদম স্পেসিফিকলি যদি বলি, এটা শেখ হাসিনার দিক থেকেও হওয়ার সম্ভাবনা আছে। এতে তারা কতটুকু সফল হবেন সেটা তারা তাদের জায়গায় তারা বাজি ধরবেন। কিন্তু এই সফল যদি তারা আখেরে নাও হয়ে ওঠেন, তারা যদি পারেন এই ধরনের বেশ কিছু হত্যাকাণ্ড ঘটাতে, তাদের হার্ট হওয়া ইগো, যে বিভৎস ইগোসেন্ট্রিক মানুষ, এই সাইকোপ্যাথদের এগুলো হবেই, সেটা কিছুটা হলেও শান্তি পাবে যে তারা এরকম হত্যা করতে পেরেছেন এবং এরকম ঘটনা তারা আরো ঘটাতে পারেন। আমাদের এই সম্ভাবনা মাথায় রাখা দরকার। কি করা দরকার? আমাদের সরকারের আসলে খুব সতর্ক এবং শক্ত হওয়া দরকার। এটা হলো সবচেয়ে জরুরি কথা। এই হত্যাকাণ্ডগুলো যারা ঘটিয়েছে, খুব দ্রুত তাদেরকে খুঁজে বের করতে হবে। এবং এটা একটু জরুরি, একটু বলে রাখা দরকার, সব হত্যাকাণ্ডকে আমরা এর সাথে যেন মিলিয়ে না ফেলি। কারণ আমরা চট্টগ্রামের একটা হত্যাকাণ্ডকে একসময় এরকম ভাবে আমাদের সামনে এসেছিল যে এটা এই কারণেই হয়েছে, পরে দেখা গেল সেটা ভিন্ন কারণ, অন্তত পত্রিকার রিপোর্ট অনুযায়ী মনে হয়েছে। সো এটা একটু আলাদা করে ফেলা ভালো। আমরা যেন এটা না করি যে আওয়ামী লীগকে দোষারোপ করতে গিয়ে মানে যারা এই মুভমেন্টে ছিলেন তারা অন্য কোনো কারণে হত্যাকাণ্ডের শিকার হতে পারে, সেটাকে আমরা এটার সাথে জড়িত করে ফেলান যেন না করি। কারণ এই সংখ্যাটা যত বড়, আওয়ামী লীগ অনেক হত্যা করতে পেরেছে, অনেক হত্যা করার সক্ষমতা তার আছে, এটা কিন্তু আওয়ামী লীগের ন্যারেটিভকে সাপোর্ট করে। সুতরাং সবার আগে দরকার হচ্ছে ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করা যে কোনগুলো আসলে এই ধরনের টার্গেটেড কিলিং, কোনটা অন্য কোনো কারণে ঘটেছে। তারপর সেটা নিয়ে খুব ত্বরিত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব। এবং দেশের বাইরে বসে যারা প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে, উস্কানি দিচ্ছে, আমি জানি না আমাদের সরকার তাদের ব্যাপারে কি করছে, তারা কিভাবে সব দেশে থাকছে, বা তাদেরকে বিচারের জন্য ফিরিয়ে আনা যায় কিনা সেই চেষ্টা তারা কতটুকু করছে আমরা জানি না। প্রায় বলি আমরা একটা কথা যে সরকার যে কি কাজ করছে, কিভাবে করছে, সেটা ভিজিবল হতে হবে। আপনি শুধু কাজ করলে হবে না, আপনাকে ভিজিবল করতে হবে, এটা যাতে মানুষের সামনে প্রকাশিত হয় যে আপনি এই কাজটা এইভাবে করার চেষ্টা করছেন। সুতরাং সরকারের ওই চাপগুলো নিতে হবে, পাল্টা হুমকি, এবং শেখ হাসিনাকে ক্রমাগত এই জিনিসগুলোর জন্য অ্যাকিউজ করতে হবে। প্রবাসে বসে যারা হত্যার হুমকি দেয় তারা শেখ হাসিনার এন্ডোর্সমেন্ট ছাড়া সেটা দেন না, কোনোভাবেই দেন না। এই চাপও শেখ হাসিনাকে তো আমরা এখন দিতে পারছি না, ভারতকে দিতে হবে যে শেখ হাসিনা তোমার মাটিতে বসে শুধু বক্তৃতা করছে না, সে এখন টার্গেটেড কিলিং করছে, যেটা আমার দেশের জন্য বিভৎস পরিস্থিতি তৈরি করছে। এই চাপ ভারতের উপরে ক্রমাগত রাখতে হবে, সো দ্যাট ভারতের হয়ে সেই চাপটা শেখ হাসিনার কাছে গিয়ে পৌঁছায়। আমি আবারও বলছি, ভারত বাংলাদেশের সাথে ডিসএনগেজড হয়ে অনেক দীর্ঘ সময় বসে থাকতে পারবে না, এটা সে অ্যাফোর্ড করতে পারে না। কারণ আবারও বলছি যে চায়না এখানে ঢুকে পড়বে, চায়না ফুটপ্রিন্ট বেড়ে যাবে, এই ঝুঁকি তার আছে। আর আমরা যেন সাহস রাখি, আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে এই সাহসটা রাখবো এই কারণে যে আমরা শেখ হাসিনার মতো মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছি, জেনে শুনে প্রাণ দিয়েছি,
এটা হলো সবচেয়ে বড় কথা। গুলি হচ্ছে, গুলির মধ্যে আমরা হাজার হাজার লাখ লাখ মানুষ দাঁড়িয়ে গেছি, প্রাণ দিয়েছি। সুতরাং আমরা সাহস রাখি, আমাদের এই বার্তা দিতে হবে যেগুলো নিয়ে আমরা কোনোভাবেই ভীত না। আর সরকারকে তার সক্ষমতা দেখাতে হবে, সেটা পুলিশ হোক, মিলিটারি হোক, গোয়েন্দা, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা এই প্রশ্নটা আসলেই আছে। তাদের দিয়ে আগাম খবর বের করা এবং এই ধরনের হত্যাকারীদেরকে আগেই নিষ্ক্রিয় করা, ধরে ফেলা। আর আমরা যেন কোনো হঠকারিতায় ঢুকে না যাই। আমি এটা একটু বলে শেষ করি। আমি ফেসবুকে দেখলাম কেউ একজন আহ্বান জানিয়েছেন যে একটা বিপ্লবী গার্ড বাহিনী তৈরি করবেন, তারা রীতিমতো ইন্টারভিউ নেবেন, ট্রেনিং দেবেন, এবং কেউ কেউ এটাতে সমর্থন করছেন। তারা মনে করছেন এটা করেই প্রতি বিপ্লব ঠেকানো যাবে। বিপ্লবীদের এই দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব না। আমি মনে করি এই কাজগুলো করা ভুল হবে এবং এই কাজগুলো করার মাধ্যমে আদতে আমরা আমাদের এই সরকারের দুর্বলতা, বা সরকার এফেক্টিভ না, সরকার কাজ করতে, কাকে ভালো বলবেন? এই জাতির কপালে ভালো কেউ আসবে না, যা আসবে সব বাটপাড়ি আসবে। আজকে দেখলাম, মানে কি বলবো ভাই, আমাদের কপালই খারাপ। বিপ্লব করে হাসিনার দেশ ছাড়া করলাম, সব আঙ্গ বুইরা বুইরা, উপদেষ্টা বানাইছে ধরে ধরে সব বুইরা। একজন ইয়াং উপদেষ্টা নাই, সব বুইরা উপদেষ্টা বানাইছে। ঠিক আছে, যত সব ডেট ফেল জিনিসগুলো আইনে উপদেষ্টার আসনে বসাইছে, ডেট ফেল জিনিসগুলো আইসে ডেট ফেলের মতো কথাবার্তা বলে। আজকে একজন বলতেছে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে কোনো বাধা নাই। তাহলে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে কোনো বাধা নাই, তা আমরা দেশ ছাড়া করলাম কারে? আন্দোলন করে দেশ থেকে বাইর করলাম কারে? হ্যাঁ, যে আওয়ামী লীগ জুলাই আগস্টে এতগুলা মানুষের জীবন নিল, হ্যাঁ, লাস্ট 15.5 বছরে মানুষের সাথে অত্যাচার, জুলুম সবকিছু করছে, সেই আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নাই। ফাজলিমে পেয়েছেন আপনারা? এই হচ্ছে বদুল আলম, কি নাম? হ্যাঁ, বদুল আলম। যাই হোক, এদেরকে ডেট ফেল মাল বসাইছে কে? এই ডেট ফেল মাল গুলা বসাইয়া আমাদের জাতির সাথে ভাগ্যে মানে ফাজলামি শুরু করছে। ডেট ফেল মাল ভাই, এদেরকে এখনই থামাইতে হবে, এখনই। ওই সাকাওয়াত নাকি একজন সদস্য উপদেষ্টা হয়েছিল, সে এসে কি বললো? সে এসে বলতেছে যে আওয়ামী লীগ নতুন করে সাজাক, মানে আওয়ামী লীগের একজন উপদেষ্টা হয়ে গেছে এখন। আওয়ামী লীগের নির্বাচন করতে কোনো বাধা নাই, হ্যাঁ নাই। তো শেখ হাসিনাকে পাঠাইলাম দেশ থেকে, শেখ হাসিনা ক্ষমতায় বসাও। শেখ হাসিনা তখন বৈধ প্রধানমন্ত্রী, সে দাবি করে বসাও শেখ হাসিনা এনে ক্ষমতায়। তো সব ডেট ফেল মাল আমাদের কপালে মানে পড়ছে। কি বলবো ভাই, সবাই খারাপ ভাই। এই যে সমন্বয়ক যারা, ওরা কি করতেছে? ওরা এখন দেখলাম কাউন্সিলর যারা আছে, বিভিন্ন পৌরসভার ওয়ার্ডের কাউন্সিলর, তারপরে হচ্ছে পৌরসভা মেয়র, সবাই নিয়ে মিটিং করতেছে, মানে তাদের দল একটা গঠন করতে হবে আওয়ামী লীগের টিম নিয়ে। ভাই লাস্ট 15.5 বছর, লাস্ট 10 বছরে পৌরসভা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সব জায়গাতে এক জায়গাতে আওয়ামী লীগের লোকজন ছাড়া আছে, সবই তো আওয়ামী লীগ। যদি আজকে যদি কাউন্সিলরদের নিয়ে মানে দল গঠন করে, ওরাও তো আওয়ামী লীগের প্রোডাক্ট। হ্যাঁ, আপনি ভালো বলবেন কারে? সার্জিস হাসনাত, তারপরে যে কি পাটোয়ারি জন্য বলে গেলাম, নাসির পাটোয়ারি নাকি নাম, তারা সবাই বসে ওই জায়গায় মিটিং করতেছে। হ্যাঁ, তারা নতুন দল গঠন করবে, ক্ষমতার লোভে পাইছে না? সব সালারে বাটপার, বুঝতে পারছেন? ক্ষমতার লোভে পাইছে। বিএনপিতে নির্বাচনের জন্য পাগল হয়েছে, সাধে না। এখন বুঝতে পারছি নির্বাচনের খুবই দরকার আছে। এরা আওয়ামী লীগের সোজা করতে পারবে না, আওয়ামী লীগের সোজা বিএনপি করতে পারবে। বিএনপির ক্ষমতা দ্রুত আনেন, দ্রুত ক্ষমতা আনেন। আওয়ামী লীগের সোজা করার জন্য বিএনপির দরকার আছে। আওয়ামী লীগকে সোজা করতে হলে বিএনপির বিকল্প নেই, বিএনপির দ্রুত ক্ষমতা আনতে হবে। বিএনপি জামাতেরই লাগবে। এইসব ডেট ফেল মাল দিয়ে শিক্ষার্থীদের দিয়ে শিক্ষার্থীরা নিজের আখের গোছানোর জন্য ব্যস্ত। এখন দল গঠন করছে, ইউপি চেয়ারম্যান, তারপরে হচ্ছে আপনার পৌরসভা কমিশনার, ওয়ার্ড কমিশনার, সবাই দেবে, সবই তো আওয়ামী লীগ। হ্যাঁ, ফাজলামি শুরু করছে এগুলা। এরা ডাক দিচ্ছে 2000 মানে মানুষ তাদের ডাকে সারা দিয়ে শহীদ হয়েছে, এই মানে দেশটা স্বাধীন করছে, আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। এখন আবার আপনি অনেকে বলেন যে ভাই বিএনপি তো আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে। আমি কি বিএনপির সাইডে কথা বলি? আপনারা দেখেন না আমি কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, আওয়ামী লীগের দলে বিরাজ ছেড়ে জন্য কথা বলি না? আমি তো প্রতিনিয়তই বলতেছি রে ভাই। হ্যাঁ, রাজবাড়ি থেকে, আমি ফরিদপুর থেকে, শামীম ভাই দেখছে রাজবাড়ি থেকে, আমি কি এটা নিয়ে কথা বলতেছি না? কথা তো বলতেছি রে ভাই। হ্যাঁ, বলেন, আপনি বলেন। বিএনপি আওয়ামী লীগ সোজা করতে হইলে বিএনপির বিকল্প নাই, আমি বুঝে গেছি। তাছাড়া শিক্ষার্থী সমাজের উপদেষ্টা যা বলতেছে না, সব হলো ফেক। এরা উপর দিয়ে বলতেছে এক কথা, নিজ দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ব্যস্ত, নিজ দিয়ে ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগছে। এক শালাও ঠিক নেই, সব শালাই বাটপা। এই আওয়ামী লীগকে সোজা করতে হলে তারেক রহমানের দরকার আছে, জামাত ইসলামের দরকার, এদেরকে লাগবে। তাছাড়া এক শালাও সোজা হবে না, আওয়ামী লীগের সোজা করতে এদেরকে লাগবে। এই উপদেষ্টা যা আছে না, তলে তলে দেখবেন সব মনে করেন যে ওই সব আওয়ামী লীগের প্রোডাক্ট। তা না হইলে কিভাবে বলে যে আওয়ামী লীগের নির্বাচনে আসতে কোনো বাধা নাই? যে আওয়ামী লীগ কিনা বিগত সময়ে বাংলাদেশের মানুষের নির্বাচন কি ভোটাধিকার কেড়ে নিছে, সে আওয়ামী লীগের নির্বাচনে আসার জন্য সুযোগ করে দিচ্ছে। নির্বাচনটা আগে আসুক, বাধা মাধা পরেও দেখবো। এখন যদি আপনি এই কথা বলেন যে আওয়ামী লীগের নির্বাচন আসতে বাধা নাই, আওয়ামী লীগ তো নিজেরাই মানে স্ট্রং হবে, নিজেদের মাঝখান থেকে শক্তিশালী হবে নিজেরা।
আমার কথা হচ্ছে ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ হয়েছে, ছাত্রলীগের মাকে বলেন, ছাত্রলীগের মাকে, ছাত্রলীগের মা শেখ হাসিনা না? শেখ হাসিনা অর্ডার দিয়ে করাইছে না? তাহলে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না? ছাত্রলীগ নিষিদ্ধ হইলে এইখানে আসলে আবার সমস্যা। ওই যে বিএনপি অনেকে বলছে যে বিএনপি বাধা দিছে, আমি এটার পক্ষে তো না। আপনারা দেখছেন প্রথম থেকে বলে আসতেছি, বিএনপি কেন আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে মানে বাধা দিল? এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার, মিনিমাম 2 থেকে 3 নির্বাচন তাদেরকে বাইরে রাখা দরকার, তাদেরকে বাইরে রাখা দরকার। আজকে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ করে যে সমন্বয়করা বলতেছে না যে উইপু চেয়ারম্যান তারপরে মেম্বার এদেরকে নিয়ে দল গঠন করবে, এক হাজারও ভোট দেবো, সব আওয়ামী লীগকে ভোট দেবো, প্লেস পাইলে আওয়ামী লীগকে ভোট দিবে, ওরা আওয়ামী লীগকে ভোট দিবে। এদের সোজা হওয়া বাকি আছে। হ্যাঁ, এরা তো খালি পারলো, এরা খালি পারছে কি চিল্লাইতে বিএনপি এক স্বৈরাচারী সরাই হবে, স্বৈরাচারের ক্ষমতা আনবো না, হ্যান করবো না, তেন আনবো না। তুমি এখন স্বৈরাচারের দল গঠন করো কে? হ্যাঁ, বিএনপি এত সমস্যা, তুমি এখন স্বৈরাচারের দল গঠন করছো কে? এই যে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ে মেম্বার, তারপরে ইউপি চেয়ারম্যান, কমিশনার, মেয়র, এরা কি তুমি এখন স্বৈরাচারের দল গঠন করো কে? নীতি বাক্য ধারার সময় ঠিকই ঝাড়তে পারো, নীতি বাক্য ধারার সময় তোমরা ঠিকই ঝাড়তে পারো, এই তলে হাত দিলে সবই এক। এখন তো তোমরাই আওয়ামী লীগের পুনর্বাসন করতেছো, তোমাদের সাথে এখন আওয়ামী লীগের একটা অংশ চলে আসবে, কারণ তোমরা তো বিএনপি জামাতের কাউকে পাবা না, তোমাদের এখন আওয়ামী লীগ নিয়ে করতে হবে। হ্যাঁ, তোমাদের এখন আওয়ামী লীগ নিয়ে করতে হবে, তোমাদের আওয়ামী লীগ ছাড়া উপায় নাই। তো আমি শেখ হাসিনা পাইছিল লাগে, শেখ হাসিনা টাকার লোভ দিছিল, দিতা, তাই তো জাতির সাথে ফাইজলামি করা লাগতো না এখন। হ্যাঁ, আমার কথা হচ্ছে বাংলাদেশে 1500 থেকে 2000 মানুষের জীবনের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পাইছি। এইখানে আওয়ামী লীগ এত এত মানুষের জীবন নিছে, সে আবার বলে যে আমি আরো জীবন নিতে পারতাম, আমি রক্তাক্ত চাই নাই, খুনি হাসিনা রক্তাক্ত চাই না, যেখানে 2000 মানুষের জীবন নিই তারপর সে রক্তাক্ত চাই না। হ্যাঁ, যেখানে রোডে রক্তের ছাপ মানে এখনো দাগ আছে, রক্তের দাগ, সে রক্ত চায় না, রক্তাক্ত মানে চায় নাই, সে খুনাখুনি চায় নাই, এই জন্য সে পালাইছে। হ্যাঁ, আর সেই আওয়ামী লীগের কথাই বলে যে আওয়ামী লীগের নির্বাচন করতে কোনো বাধা নাই। হ্যাঁ, শেখ হাসিনার পুনর্বাসন করেন, নিয়ে আসেন বাংলাদেশে, কি দরকার আছে? ঘরের মেয়ে পরের জায়গা থাকবে, ইন্ডিয়াতে পড়ে রয়েছে। হ্যাঁ, নিয়ে আসেন, শুধু শুধু বাইরে রেখে কি লাভ? আপনারা উদ্যোগ নেন, আমরা কিছু বলবো না, নিয়ে আসেন। কি করবেন? শুধু শুধু রাজনীতি সবাই মিলে করি। হ্যাঁ, রাজনীতি সবাই মিলে করি। আরে খেলার কি বলবো, বইরা ডেট ফেল মাল, এরা তো বসে যায়, এটা তো কোনো সমস্যা হবে না, এরা তো বাঁচবে না কয়দিন। এ জাতির ভাগ্যে ডেট ফেল মাল গজনে, এই জাতির ভাগ্যে লাঠি চোর কোনো কিছুর অভাব হবে না, তো দেখতে থাকবে, কোনো কিছুর অভাব হবে না। এসব ডেট ফেল মাল এই জাতির ভাগ্যের 12টা বাজে ছেড়ে দিবে, বুঝতে পারছেন? উপদেষ্টা সাকাত বলছিল না, একেবারে ক্ষমতা গ্রহণের পরেই বলছে, উপদেষ্টা হওয়ার পরেই, যে আওয়ামী লীগ নতুন করে সাজাক, আর একজন এসে নতুন করে নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নাই, হ্যান নাই, তেন নাই। ঠিক আছে, মানে কি বলবো, মানে আমি কি নাকি মানে বোকা দিতে মন চায় না আপনারাও না? আমাদের সবাইকে তাদের বোকা মনে হয়, যে বললাম না, আসলে একটা শব্দ বোকার সাথে জয়েন করে বাংলাদেশের গ্রাম অঞ্চলের মানুষ, সব জায়গার মানুষ, তারা কি আমাদেরকে এটা মনে করে? বলেন, তারা কি আমাদেরকে এটা মনে করে? আমাদের সাথে পুতুল খেলা শুরু করছে। হ্যাঁ, রক্তের সাথে বেইমানি করতেছে বর্তমানে, এসে সমন্বয় বেইমানি করতেছে, ক্ষমতার লোক পেয়ে বসছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের, শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস রে আমি বলছিলাম গরিবের কথা বাসে হইলো ফলে, একটা কথা বলছিলাম না? ডক্টর মোহাম্মদ ইউনূস, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলাম যে বাংলাদেশের জনগণ ভালো না, ডক্টর মোহাম্মদ ইউনূস জানে। কদিন পর ডক্টর মোহাম্মদ ইউনূস রে টেনে ধরে নেওয়া হবে, বেশি দিন ডক্টর মোহাম্মদ ইউনূস থাকতে, ডক্টর মোহাম্মদ ইউনূস রে পচায় ছাড়ছে ভাই, কেবল তো শুরু। ডক্টর মোহাম্মদ ইউনূস রে পচাবে, এমন পচাবে পৃথিবীর কাছে। আমি একটা কথা বলি, ওই যে বলে না নোবেল বিজয়ী, আমরাও বলি সে একজন নোবেল বিজয়ী, ঠিক আছে, তার মতো একজন প্রধানমন্ত্রী নাই, পৃথিবীর কোথাও নাই, এটা বলি। কিন্তু পৃথিবীতে 7 জন নোবেল বিজয়ী কিন্তু এখনো জেলে। এই যে অং সান সুচি নাকি, এই যে সে মায়ানমারের অং সান সুচি, সেও কিন্তু জেলে। 7 জন নোবেল বিজয়ী এখনো জেলে। ডক্টর মোহাম্মদ ইউনূস রে এখানে বসাইয়া যতগুলো উপদেষ্টা সবগুলো ফাইজলামি করতেছে, এই সমন্বয়করা এরা ফাইজলামি শুরু করছে, এরা জাতির সাথে ফাইজলামি শুরু করছে। এরা এখন ইউনিয়ন পরিষদের মেম্বার, তারপরে চেয়ারম্যান, তারপরে হচ্ছে কাউন্সিলর, এদেরকে নিয়ে দলটা গঠন করে আওয়ামী লীগের সুন্দরভাবে পুনর্বাসন করে নতুন নাম একটা দিয়ে দিবে। আর ভাই এখন কমেন্ট করছে বিএনপির কিছু নেতার পরিবর্তন দরকার। কিছু না ভাই, অনেক দরকার। আমি মনে করি সবার পরিবর্তন দরকার। বিএনপি নেতাদের কিন্তু সমস্যা আছে, কেউ ভালো না। এই জাতির ভাগ্য নিয়ে কোনো নেতা আজ পর্যন্ত কথা বলে নাই। কথা বলছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে দুনিয়াতে রাখে নাই। আমি তার ইতিহাস পড়ে শুনছি এবং বুড়ো বিদিকালে শুনছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল প্রকৃত দেশপ্রেমিক, তাকে রাখে নাই। তাছাড়া একটাও দেশপ্রেমিক আসে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশপ্রেমিক ছিল বিধায় শেখ হাসিনা দেশে ফেরাইছে, জামাত ইসলামরা দেশে ফেরাইছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। সে দেশপ্রেমিক ছিল, সে চাইছিল বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। ঠিক আছে, সে ছিল দেশপ্রেমিক, তাকে সরাই দিছে এটা ইন্ডিয়া প্ল্যান করে। এই শেখ মুজিবের কথা বলে না, শেখ মুজিবার এসেই সর্বপ্রথম মানুষের গণতন্ত্র হরণ করছে শেখ মুজিবুর রহমান।
সর্বপ্রথম। কিন্তু জিয়াউর রহমান মানুষের গণতন্ত্র উপহার দিতে চাইছিল, তাকে মেরে ফেলছিল। জিয়াউর রহমান গেছে, আর একজন আসেনি। বেগম খালেদা জিয়া চেষ্টা করছে, বেগম খালেদা জিয়ার আশেপাশের লোকজন তার থেকে বেশি খারাপ করছে। বেগম খালেদা জিয়া যেটা চাইছিল সেটা করতে দেয়নি। যদিও তিনি বক্তব্যটি দেওয়ার কয়েক ঘন্টা পর তার বক্তব্যের এগেনস্টে আরেকটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু কি সেই বক্তব্য যেটা নিয়ে এত ভাইরাল হয়ে গেছেন, ইভেন তিনি অনেকের চক্ষুশূল হয়ে গেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কি রাজনীতিতে ফিরতে পারবে, নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, নাকি শেখ হাসিনার বিচারের আগে বাংলাদেশকে আওয়ামী লীগকে মানে রাজনীতি তো নির্বাচন তো দূরের কথা, রাজনীতিতেই পা রাখার সুযোগ দেওয়া হবে না, এই যখন নানান আলোচনা চলছে, এর মাঝখানে নির্বাচনের সময় আমরা দেখলাম মোটামুটি সামনে চলে আসছে 2025-এর ডিসেম্বরের শেষে অথবা 2026-এর জুন পর্যন্ত মাঝামাঝি সময়ে। এই অবস্থায় আজকে আমাদের যিনি কি বলা হয় যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যিনি প্রধান আছেন এবং সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, তার এক বক্তব্যকে ঘিরে তোলপাড় চলছে। তিনি বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না বলে মন্তব্য করেছেন। তিনি বলেন যে নির্বাচনকে উৎসবমুখর করতে রাজনৈতিক দলগুলোর জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না। যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশের আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই অথবা রাজনৈতিক দল হিসাবে তাদের নিবন্ধন বাতিল করা হয় নাই, তো সেই ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যারা অভিযুক্ত আসামি অথবা জুলাই আগস্ট ঘটনার মামলার আসামি, আরও বিভিন্ন কারণে আসামি, তাদের হয়তো ব্যক্তি হিসাবে অনেকে নির্বাচনে অংশগ্রহণ করার যে সিস্টেম বা নিয়ম সেখানে হয়তো অনেকে আটকে যাবেন, কিন্তু বাকি যারা আছেন আওয়ামী লীগ বলতে আমরা যাদেরকে বোঝাচ্ছি আওয়ামী লীগ করেন কিন্তু কোনো রকম মানে গুম খুন হত্যা বা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত না, তারা কিন্তু চাইলে নির্বাচন করতে পারে, এটাই কিন্তু রাষ্ট্রের সিস্টেম বলে। এখন গতকাল দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, সুশীল সমাজসহ অংশীজনদের সাথে মুক্ত আলোচনা শেষে তিনি এ সকল কথা বলছেন। তিনি বলছেন যে আপনাদের মতন আমরাও সেটা দেখার অপেক্ষায় আছি, আমি তো কোনো বাধা দেখছি না, মানে আওয়ামী লীগের জন্য তাদের জন্য কোনো বাধা সৃষ্টি করা হয়েছে এমন কিছু দেখিনি। আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যারা সব প্রস্তুতি নিয়ে নির্বাচন করতে চায় তারা নির্বাচন করতে পারবে, কোনো রকম বাধা দেওয়া হবে না। আমি আশা করি সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে। তো তিনি বলছেন অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি, এবারের নির্বাচনে নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের প্রভাবমুক্ত থাকবেন, যে কারণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন। এখন তারই বক্তব্যকে ঘিরেই সমালোচনা, আলোচনা, নানান বক্তব্য আছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় গত 16 বছর আওয়ামী লীগ যে বাধাটা প্রদান করছিল টেকনিক্যালি, যে আপনার বিএনপিকে নির্বাচনে দূরে রাখা, আবার কখনো কখনো বিএনপিকে নির্বাচনে টানার যে প্রক্রিয়া ছিল, বাংলাদেশের রাজনীতি মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এই চারটা দলের মধ্যে আবার দুইটা বিভাজন আছে। তো এখন কেউ কেউ বলছেন যে আগামী নির্বাচনে জামাত হচ্ছে বিএনপির সবচেয়ে প্রধান বিরোধী দল, আবার কেউ কেউ বলছেন ছাত্রদের যেই কিংস পার্টি হবে তারা হবে বিরোধী দল, আবার কেউ কেউ বলছেন যে না ভাই, আওয়ামী লীগ তো নিষিদ্ধ করা হয় নাই, যারা অন্যায় করছে, অপরাধ করছে তাদের বিচার হবে, কিন্তু বাকি বাংলাদেশে কোটি কোটি যে আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছে তারা তাহলে ভোট কোথায় দিবে, তারা তাহলে তো রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, সুতরাং তাদেরকে নির্বাচনের অনুমতি দেওয়া হোক। এখন আইন অনুযায়ী আমরা যদি দেখি কে কি বলছে ওইটা বাহিরে, বাংলাদেশের সংবিধান বা সিস্টেম কি বলছে যে সবাই কিন্তু রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ আছে। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তখন আলাদা, কতিপয় ব্যক্তি, সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও যারা আছেন তারা হয়তো অনেকে এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তাদের ম্যান্ডেট হবে না, বাট বাকিরা তারা কিন্তু চাইলে নির্বাচন করতে পারবে। এখন আমাদের বদিউল আলম মজুমদার সাহেব তিনি যেই কথা বলছেন এটার পরবর্তী সময় আবার বিশাল একটা ব্যাখ্যা দিয়েছেন, শুরু হয়ে গেছে অনেকের না এটাকে নিয়ে প্রত্যাখ্যান করছে সমন্বয়করা, বদিউল আলমের এই বক্তব্য নিয়ে অলরেডি সমন্বয়করা নানান স্টেটাস দিয়েছে। তো সব কিছু মিলিয়ে একটা হুলস্থুল অবস্থা। তবে সমীকরণ যা বলছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। প্রশ্ন হচ্ছে ওই প্রশ্নতে একসময় আওয়ামী লীগ প্রশ্ন করত যে বিএনপির প্রধানমন্ত্রী কে হবে, এখন হয়তো বিএনপি বা অন্যান্য দলগুলো প্রশ্ন করবে যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী কে হবে।
কারণ শেখ হাসিনা তিনি তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, সিস্টেমে ওনাকে আটকে দেওয়া হবে। পাশাপাশি যেহেতুগুলো মামলা আছে এগুলোর জন্য তিনি এখানে আটকে যাবেন, ওবায়দুল কাদের থেকে শুরু করে। গাজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, উপদেষ্টাদেরকে নিয়ে কথা হচ্ছে, সমন্বয়কদের নিয়ে কথা হচ্ছে, আবার অনেকে বলতেছে সবাই নাকি বাটপার। অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরা কিভাবে রাজপথের মধ্যে আন্দোলন করতেছে এইসবও দেখিয়েছি। দর্শক শ্রোতা, অনেকের এই কথাগুলো আপনাদের কেমন লাগে এবং এইসব নিয়ে আপনাদের মন্তব্য কী? অন্যদিকে আরেকটা বিষয় আছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু একটা ঝামেলা চলতেছে এবং এই ঝামেলার জন্যই অনেক কিছু হচ্ছে। গতকালকে একটা বিষয় হয়েছে, মানে গত পরশুদিন ইস্তেমার ময়দানে একটা আক্রমণ হয় এবং সেইখানে কিন্তু অনেকের প্রাণও হারায়। এইসব বিষয় নিয়ে আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে কিন্তু সব ঘটনা বুঝতে পারবেন আমাদের দেশের সম্পর্কে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাকে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।